আমার আম্মুকে না 12 সেকেন্ডে 13টা আঘাত করছে। এখানে এখানে আঘাত করছে, এখানে আঘাত করছে ছুরি দিয়ে, মাথার পিছনে আঘাত করছে, বুকে আঘাত করছে, পেটে আঘাত করছে, হাতের এখানে এখানে আঘাত করছে। এক এক ছুরির গায়ে এতটুকু এতটুকু ছিল। সেজন্য আর আম্মু বাঁচে নেই। সিসিটিভি ফুটেজ, সমস্ত সিসিটিভির ফুটেজে সবকিছু দেখা গেছে। মাসুদ আমার আম্মুকে এভাবে করে মেরে ফেলছে। ফুলের মতো ছিল আমার আম্মু, পুরো ফুলের মতো ছিল। আমার আম্মুরে মেরে ফেলছে। আমি বিশ্বাস করতে পারি না। আগস্টের 1 তারিখে আমার আম্মুর মৃত্যুবার্ষিকী। আমি সবসময় টাকা জমাই আমার আম্মুরে গিফট করতাম। আমি এখন টাকা জমাইতেছি, মৃত্যুবার্ষিকী পালন করবো আমার আম্মুর। হ্যাঁ, এই আসামিরে কোনোদিনও ছাড়বো না। দেশবাসীর কাছে আমি বলে রাখতেছি, যদি জামিনও হয়ে যায় আমি আর বাঁচতে দিব না। এই কেমনে এত সুন্দর একটা প্রাণ আমার আম্মুর। বয়স মাত্র 36 বছর। ফুলের মতো ছিল আমার আম্মু, পুরো ফুলের মতো ছিল। আগস্টের 1 তারিখে রাত্রের 10টা 13 মিনিটে আমার আম্মু আমাকে একটা কল দেয়। সরি, আসলে তো কল দিয়ে বলে, মনি মাসুদ আম্মুকে মেরে ফেলছে। তো এই কথাটা শুনে প্রথমেই বিশ্বাস হয়নি। মনে হচ্ছিল যে কি বললো আম্মু এটা। তো আমি বললাম, আম্মু কি হয়েছে, কি হয়েছে, বলো বলো। তো তারপর আমার আম্মুর বাসা ছিল ঢাকা উত্তরাতে 6 নম্বর সেক্টর, দেওয়ানবাড়ি। তো আমার আম্মুর বাসা ছিল 4 তলায়। সিঁড়ি দিয়ে নামছি, দেখলাম যে 3 তলা থেকে সমস্ত রক্ত, সিঁড়ির প্রতিটা কোনায় কোনায় রক্ত ছিটকা। আমি হয়তো ভেবেছি হাতাহাতি হয়েছে। নামতে নামতে এক পর্যায়ে বাসার নিচ পর্যন্ত আমি দেখলাম অনেক লোকজন। তারপর ওনাদেরকে বললাম, আমার আম্মু কোথায়? বলে, তোমার আম্মু 3 তলায়। বললাম, 3 তলায়? আমার কি হয়েছে বলে, ওইখানে গেলে দেখ। পরে গিয়েছি 3 তলায়, গিয়ে দেখি আমার আম্মুর পুরা গায়ে এখানে 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 ছুরি স্টেপ করা, রক্ত আর রক্ত, অনেক মানুষ সেখানে। আমি অনেক চিৎকার করলাম, আম্মু কি হয়েছে? হসপিটাল নিচ্ছেন না কেন আপনারা? ধরাধরি করে নিচে রিক্সা আনলো। আমি একা একা হসপিটাল নিয়েছি আমার আম্মুকে। হসপিটালে নেওয়ার সময় অনেক বৃষ্টি আসে। রাত্রে 10:30 বেজে যায়। তখন অনেক বৃষ্টি আসে, জোরে বৃষ্টি আসে। আমার আম্মু এভাবে 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 কাতরাইতেছে। আমার আম্মুর মাথাটা আমার গায়ের উপরে ছিল। আমার সাথে একজন রিক্সাওয়ালা ছিল শুধু রিক্সার মধ্যে। আমি তো ঢাকার কিছু চিনি না। 1 সপ্তাহ হয়েছে ঢাকা গিয়েছি। তারপরে আম্মু শুধু বললো, মনি মাসুদ আম্মুকে কেন মারলো? শুধু বললো, মনি মাসুদ আম্মুকে কেন মেরে ফেললো? আমি তখন বলি, আম্মু আমার জন্য। বলি, আমি তোমার সাথে সেদিন দোকানে যাইনি কেন? গেলে তো তোমার এমনটা হইতো না। এখনো পর্যন্ত আমি রিগ্রেট ফিল করি আমি কেন দোকানে গেলাম না সেদিন। আমার আম্মুর একটা শোরুম ছিল উত্তরাতে। তারপর আমার আম্মুকে জায়গায় জায়গায় আঘাত করে গা থেকে শুধু রক্ত পড়তেছে, আমার পুরো গা ভেসে যায়। আমার আম্মু তখন 10-15 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। আমি বুঝতে পেরেছি যে আম্মু বাঁচবে না, কারণ এত রক্ত আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি। কুর্মিটোল হসপিটালে নিয়েছি। যখন রিক্সা যাচ্ছিল আমার আম্মুকে নিয়ে আমি যাচ্ছিলাম, তখন যাই আমি কোনোদিনও কারোর কাছে সরি বলিনি আমার লাইফে। তখন আমি সবাইকে সবার পা ধরতে বলছি, আমার আম্মুকে একটু বাঁচান, আমার পাশে একটু আসেন। কেউ আসে নাই, সবাই ভয় পেয়েছে। মার্ডার কেস তো। কুর্মিটোল হসপিটালে নেওয়ার পরে ওরা হয়তো আমাকে ঠুনকো ভেবেছে, বুঝেছে হয়তো আমার কাছে টাকা নেই। আমি শুধু আমার বাবাকে কল দিয়েছি, বাবা আমাকে কয়েক লাখ টাকা পাঠান। বাবা বললো, আমার যত কোটি টাকা লাগে আমি দিব, তোমার আম্মুকে বাঁচাও। সাহস পাই আমি বলি, আমার আম্মুকে শুধু বাঁচান। সবার পা ধরছি, কোনোদিনও কারোর পা ধরি নাকি জীবনে। সবার পা ধরছি। হসপিটালের নার্স, রিক্সাওয়ালা, ডাক্তার, সবাই
ওই হসপিটালে আইসিইউ ছিল না, ইমার্জেন্সিতে নেওয়া হয়েছিল আম্মুকে। ওরা বললো 1% চান্স আছে বাঁচার। আমি তারপরেও বললাম একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। আমার আম্মুকে রক্ত টক্ত হালকা বন্ধ করার চেষ্টা করেছে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ঢাকা মেডিকেল রেফার করে দেয়। সেখান থেকে আবার অ্যাম্বুলেন্স করে একটা মেয়ে আমি ঢাকা গিয়েছি, 1 সপ্তাহ হয়েছে, রাস্তাঘাট কিছু চিনি না। আমার তখন 18 বছর বয়স। এই বয়সে আমি এত কিছু কিভাবে সহ্য করি? যখন অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেল নিচ্ছি, আমি একটাবার আমার আম্মুর দিকে তাকাই নেই। কেন? কারণ আমি জানতাম আম্মু বাঁচবে না। এটা যদি আমি তখন ব্রেনে ঢুকাই ফেলতাম যে আমার আম্মু বাঁচবে না, তাইলে আমি সেখানে মরে যেতাম। আমি সাহস রাখছি বুকে, আমি আমার আম্মুর দিকে তাকাইনি, অন্যদিকে ফিরে শুধু অ্যাম্বুলেন্স চলাকে বলতেছিলাম জোরে চালান, জোরে চালান, ঢাকা মেডিকেল নিতে হবে, আমার ওকে বাঁচাইতে বলছি, ঢাকা মেডিকেল নিতে হবে, আম্মুকে বাঁচাইতে হবে। তারপরে নিচে একটু তাকিয়ে দেখলাম পুরো অ্যাম্বুলেন্সের নিচে ভেসে গেছে রক্ততে। ঠিক আছে, তারপরে আম্মুকে নিয়ে ঢাকা মেডিকেল যাই। ঢাকা মেডিকেল নেওয়ার পরে ইমার্জেন্সিতে নেয় আম্মুকে। নেওয়ার পরে ডাক্তাররা বলে তোমার আম্মুর পালস নাই। পরে আমি বলি না, আইসিইউতে নেন, আপনাদের যত টাকা লাগে আমি দিব। আপনারা হয়তো ভাবতেছেন আমার কাছে টাকা নাই, যত টাকা লাগে আমি দিব। তখন আমি মনে করছি কি, আমি ছোট মানুষ, ওরা হয়তো মনে করছে আইসিইউতে নিলে টাকা পয়সা যাবে, ও দিতে পারবে না। আমার পাশে তো কেউ নেই, আমি একা একা। তারপরে ওরা আমাকে বুঝতে পারছে না, ওরা নিচে কি একটা রুমে নিচে হার্টবিট চেক করার জন্য। হার্টবিট তো পাইনি, আম্মু তো মারা গেছে। পরে বলে তোমার আম্মু 1 ঘন্টা আগে মারা গেছে। পরে আমার আম্মুর লাশটাকে বের করে দেয় ঢাকা মেডিকেল থেকে, সাদা কাপড় দিয়ে বাইরে রেখে দেয়। তখনও আমার পাশে কেউ নেই। আমার বাবা তখন নোয়াখালী থেকে রাত্রের 2:30 বাজে ট্যাক্সি একটা বুক করে, আমার ভাই আগে চলে আসছে রিফাত, আমার বাবা পরে আসছে। আসার পরে আমি তো কান্না করতেছি আমার আম্মু, আমি শুধু বলি আমার আম্মু ছাড়া তো আমার কেউ নাই। তখন আম্মুকে ওরা ফ্রিজে রেখে দিয়েছে হসপিটালে। আমার বাবা গেছে গিয়ে পুলিশ কেস করছে, সেখানে তদন্ত হয়েছে। পরের দিনই কেস দাঁড়াই গেছে। আমার আম্মুর লাস্টটা হসপিটাল ছিল, আমি আমার আম্মুর বাড়ি ছিলাম না, আমি ছিলাম থানায়। এইটুকু বয়সে আমি একটা মার্ডার কেসের বাদী। আমি বাদী হয়ে কেস করছি। আমার ভাইয়ের তখন 18 বছর হয়নি, আমার 18 বছর হয়েছে। আমি একটা মার্ডার কেসের বাদী, আমার আম্মুর মার্ডার কেসের বাদী। আমার আম্মুকে না 12 সেকেন্ডে 13টা আঘাত করছে। এখানে আঘাত করছে, এখানে আঘাত করছে ছুরি দিয়ে, মাথার পিছনে আঘাত করছে, বুকে আঘাত করছে, পেটে আঘাত করছে, হাতের এখানে আঘাত করছে। এক ছুরির গায়ে এতটুকু ছিল। সেজন্য আর আম্মু বাঁচে নেই। সিসিটিভি ফুটেজ, সমস্ত সিসিটিভির ফুটেজে সবকিছু দেখা গেছে মাসুদ যে আমার আম্মুকে এভাবে করে মেরে ফেলছে। এখন আমি বলি মাসুদকে তার পরিচয়। আমার বাবা দীর্ঘ 10 বছর আমেরিকাতে, আমার বয়স যখন 3.5 বছর তখন আমার বাবা আমেরিকাতে যায়। আমেরিকা থাকা অবস্থায় দীর্ঘ 7 বছর থাকার পরে আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে আমার বাবার পা অনেক ইনজুরি হয়। তারপরে আমার নানার বাড়ির অনেকে আবার আমেরিকাতে থাকতো। তারা আমার আম্মুকে কল করে বলতো, মানে তারা তো হিংসা, আমার বাবা আমেরিকা, তারপরে আবার আমেরিকার কেস জানেন, কেস হইলে অনেক কোটি টাকা পায়। আমার বাবার কেসটায় 7 থেকে 8 কোটি টাকা আয় হয়েছে, আমার বাবাকে দিবে। তারপরে আমার আম্মুকে সবসময় কল করে বুঝাইতো কি, ও তো পঙ্গু, কামাল তো পঙ্গু হয়ে গেছে, কামাল আর এই বাংলাদেশে আসবে না, কারণ দীর্ঘ 7 বছর আমার বাবা বাংলাদেশে আসেনি, কামাল আর এই দেশে আসবে না, তুই কামালের ডিভোর্স দিয়ে দে। সবাই বুঝাইতো আমার আম্মুরে তাবিজ করে। আমার নানা আবার তাবিজ জানতো, আমার নানুরদের ফ্যামিলি সবাই তাবিজ জানতো। ওরা সবাই তাবিজ করে আমার আম্মুকে আমার বাবার থেকে দূরে সরাই ফেলছে। তারপরে আমার আম্মু আমার বাবার প্রতি ঘৃণা তৈরি হতে থাকে। এর মাঝখানে মাসুদটাকে এবার বলি, আমার আম্মু আমার ভাইকে বোর্ডিং স্কুলে দিয়েছিল, স্কলার ইংলিশ মিডিয়াম, অনেকে চাটখিলে থাকেন চিনে। সেখানে মাসুদ ছিল ইংলিশ টিচার।
সেই মাসুদ যখন দেখলো আমার বাবা আমেরিকা থেকে অনেক গোল্ড পাঠাইতো আমার আম্মুকে, গোল্ডের ফ্যাসিনেশন ছিল, আমার আম্মুকে প্রায় 40 ভরি গোল্ড দিছে আমার বাবা 7 বছরে, একবারে 10-20 ভরি করে গোল্ড পাঠাইতো আমার বাবা। মাসুদ এগুলোর লোভে আমার আম্মুকে পাতিয়ে ম্যানিপুলেট করে আমার আম্মুকে বলে সে, তার কোনো বিয়ে হয় নাই আগে, সে আমার আম্মুকে নিয়ে ইংল্যান্ড চলে যাবে। এভাবে করে আমার বাবা পঙ্গু, আমার বাবা খারাপ, আমার বাবার এখানে এটা হয়েছে, ওইখানে এটা হয়েছে, অনেক কিছু বলে আমার আম্মুকে ম্যানিপুলেট করে আমার আম্মু মাসুদের ফান্দে পড়ে আমার বাবাকে আমার আম্মু ডিভোর্স দিয়ে দেয়, দিয়ে আমাদেরকে নিয়ে চলে যায় ঢাকায় মাসুদের সাথে। আমার বাবা তো আমাদেরকে ছাড়া বাঁচবে না, আমার বাবা তখনই আমেরিকা। তো আমার বাবা আমাদেরকে আমেরিকা থেকে সাংবাদিক ধরে আমার দাদুর বাড়ির সবাই মিলে আমাদেরকে আমার আম্মুর কাছ থেকে নিয়ে চলে আসে আমার বাবার কাছে। তারপর থেকে আমরা আম্মু ছাড়া, আমার ক্লাস 6-এ আমার আম্মু চলে গেছে। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, এতদিন আমি আম্মু ছাড়া, আমার আম্মু নেই। তারপরে এই মাসুদে আমার আম্মুকে নিয়ে সেখানে নিয়ে আমার বাবার এত 35 লাখ টাকা ক্যাশ, 40 ভরি গহনা, এগুলা নিয়ে সে একটা একটা কোম্পানি খোলে যেখানে ব্যাগ ট্যাগ বানায়, চামড়ার কারখানা দেয়। সেই কারখানায় সে মাইর খায়, এত লাখ টাকার গহনা বিক্রি করছে, সেইখানে মাইর খেয়ে সে পুরো নিঃস্ব হয়ে যায়। তারপরে সে কি করে, আমার আম্মুকে কাজ ঢুকাই দেয়। আমার আম্মু পার্লারে কাজ করতো, আমার আম্মু আবার পার্লারে কাজ জানতো, পার্লারে কাজ করে আমার আম্মু সংসার চলে যেত। তখন যখন দেখছে আমার আম্মু সংসার চলে না, আমার আম্মু নানাদের বাড়ি থেকে হেল্প নিয়ে আমার মামাদের সহায়তা এই মাসুদকে বিদেশ পাঠায় দুবাই যাওয়ার পরে মাসুদ পুরো পোল্ট্রি নিয়ে নিচ্ছে। মাসুদ দুবাই যাওয়ার পরে আমার আম্মু জানছে মাসুদের আরেকটা বিয়ে হয়েছে আগে। সে সেই বোর খবর সবসময় রাখে, তার সেই করে একটা মেয়েও আছে, মেয়ে এখন মনে ক্লাস 4-এ বা 5-এ পড়ে। এবার বলেন আমার আম্মু থাকবে এটা কিভাবে? সে আমার আম্মু সবসময় কল দিয়ে বলতে, মনি মাসুদ আম্মুর সাথে খুব খারাপ ব্যবহার করে, খুব মাসুদ আম্মুকে কল দেয় না, জানো মনি মাসুদ আমাকে 2-3 দিন পরে কল দেয়, মাসুদ মনে হয় চায় আম্মু নিজের থেকে মাসুদকে ছেড়ে দিই। তখন আমি বললাম আম্মু তাইলে ছেড়ে দাও, আমি তো সবসময় আমার আম্মুর পাশে আছি। তাইলে বলছি আম্মু তুমি মাসুদকে ছেড়ে দাও, তুমি আমার বাবার কাছে চলে আসো। আমি আমার বাবাকে ডাইরেক্ট বলছি, আমার বাবা এত ভালো মানুষ জানেন, এই পৃথিবীতে হয়তো এমন বাবা পাওয়া যাবে না। আমার বাবা দ্বিতীয়বার বিয়ের কথা কল্পনাও করে নাই আমার আম্মু যাওয়ার পরে। তারপরে আমার আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, বাবার কাছে চলে আসবে। মাসুদ তখন বিদেশ 3 বছর রানিং, বাবার কাছে চলে আসবে, কারণ মাসুদ আমার আম্মুকে অনেক জ্বালাতন করতেছিল, আমার আম্মুর কাছে শুধু টাকা চাই, আমার আম্মুকে গালাগালি করে। এরপরে কি হয়েছে, যখন মাসুদ শুনছে আম্মু বাবার কাছে চলে আসবে, তখন মাসুদ বিদেশ থেকে বলে, তিনি তো আমার আম্মু তো তার ওয়াইফ, বলে তোর কিছু ভিডিও আছে আমার কাছে, মানে হয়তো ওইরকম নোট ভিডিও। তো আমার আম্মু ভয় পেয়ে যায়। তারপরে এগুলা ধমক দেখানোর পরে, কারণ আমার আম্মু তো তখন মাসুদকে ডিভোর্স দিয়ে দিবে, মাসুদ তো আমার আম্মুর সাথে প্রতারণা করছে, টাকা পয়সা খাইছে, গালাগালি করতেছে, এখন আরো টাকা দিতে থাকে। আমার আম্মু সেনাবাহিনী ক্যাম্পে মাসুদকে নিয়ে একটা এফআইআর করে যে মাসুদ আম্মুর সাথে এভাবে করছে। আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে সবগুলা মাসুদকে ডিভোর্সের পিকচার, ছবি, এই মাসুদের কথা বলতেছি, এই মাসুদের আগে একটা মার্ডার কেসের আসামি, 9 নম্বর আসামি এই মাসুদ। আমার আম্মু ভালোবাসায় এত অন্ধ হয়ে গেছিল, মাসুদ এমন ভাবে বুঝাইছে যে আমার আম্মু থেকে টাকা নিয়ে পালাই গেছে দুবাই। এই মাসুদটা আগেও একবার খুন করছে, 9 নম্বর আসামি সেই মার্ডার কেসের এই মাসুদের ছবি আমি দিয়ে দিব। তারপরে আপনাদেরকে সবকিছু দেখাবো, আবার আম্মুকে যে মারা হয়েছে সিসিটিভিতে আসছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তারপরে মাসুদকে আমার আম্মু ডিভোর্স দিয়ে দেওয়ার পরে সেনাবাহিনী ক্যাম্পে আমার আম্মু ওর নামে জিডি করে। সেই সেনাবাহিনীর ক্যাম্পের সৈনিকরা যদি আজকে জিডিটা গ্রহণ করতো বা ওইরকম স্টেপ নিত, তাহলে আমার আম্মু এই খুনটা হইতো না। ওরা কিচ্ছু করে নাই, ওরাই ইয়াটা নিছে, জিডিটা নিছে, মামলাটা নিছে, নিয়ে ওরা আমার আম্মুকে বলছে আচ্ছা ঠিক আছে, ওরা ধমক টমক দিছে মাসুদকে, এটাই এখানে শেষ। তারপরে আমার বাবা সব রেডি করতেছিল, আমার আম্মুকে নিয়ে আসবে। আমার যখন ইন্টার পরীক্ষা শেষ হয়, জুলাইয়ের 18 তারিখে আমার ইন্টার পরীক্ষা শেষ হয়। আমি 23 তারিখে ঢাকা চলে যাই, 30 তারিখে আমার আম্মুকে মেরে ফেল। ক্লাস 6 আম্মু চলে গেছে। তারপরে এত বছর পরে আম্মুকে পাইছি,
সৃষ্টিকর্তা হয়তো আমাদের কপালে এটাই রাখছে যে মায়ের ভালোবাসা কোনোদিনও পাবো না। আম্মুকে 1 তারিখেই মেরে ফেলে। তারপরে আমরা মাসুদের নামে যে এফআইআরটা করছি, বাংলাদেশে এমন কেন প্রকাশ্যে খুন করা হয়েছে সবার সামনে? জানেন, বাড়িয়ালির সামনে মারা হয়েছে, ঢাকার বাড়িয়ালি, উত্তরা দেওয়ান বাড়ি 6 নম্বর সেক্টরে বাড়িয়ালির সামনে আমার আম্মুকে এমনি 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 মনে করে ছুরি দিয়ে মারছে। সবাই দেখছে। এই কেসটার 1 বছর হয়ে গেছে, কোনো কেস আগায় না। আমরা সুপ্রিম কোর্টের লয়ার ধরছি, বিশেষ করে সুপ্রিম কোর্টের 30 বছরের সিনিয়র লয়ার ধরছি, তারপরেও ওরা জামিন চাই। এই মার্ডার কেসের আসামি জামিন চাই, বলে জামিন দেন। আমাদের আসামি অসহায়, অসহায় মারছে আমার আম্মুকে। আমাদের এত কষ্ট, কিভাবে মারছে, আবার জামিনও চাই। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, আমি জানি এখন আজকালকার যুগ হচ্ছে যে যে নিউজটা বেশি প্রচার হবে সেটারই তদন্ত হয়, সেটাই গ্রহণ করে মানুষ, সেটারই বিচার হয়। যেগুলো ধামাচাপা পড়ে যায় এগুলোর কোনোদিনই বিচার হয় না। আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আমি মাননীয় তারেক রহমান, তারেক জিয়ার কাছে বিচার চাই, কারণ উনি বর্তমান প্রধানমন্ত্রী। যেটা সত্যি সেটা বিচার করা হোক। আমি ভিডিও গুলো আস্তে আস্তে আপনাদেরকে দিব, সিসিটিভি ফুটেজে 12 মিনিটের একটা সিসিটিভি ফুটেজ। আম্মুকে বেড়ে চলে গেছে, হাতে ছুরি নিয়ে, আবার আম্মুকে নামাইছি কোলে করে। সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। আমাদের মামলাটা এখন হচ্ছে জজ কোর্টে। জজ কোর্টে আমাদের মামলাটা রানিং। আমি যে 2 দিন আগে ঢাকা গেছি, ভিডিও দেখেন, রাত্রে 2:30টার মধ্যে ঢাকা গেছি জন নিয়ে হাজিরা দেওয়ার জন্য। গিয়ে দেখি আমার প্রতিপক্ষ মাসুদের উকিল বলে জামিন দেন। আমার আসামি অসহায়, আবার মিথ্যা কথা বলে বলে আমার আম্মু ওর থেকে টাকা গেছে। আমার আম্মু পুরো জীবনের যত আমার বাবার সব সঞ্চয় মাসুদ চুরি করে নিয়ে গেছে। এখন বলে আমার আম্মু নাকি ওর থেকে টাকা গেছে। জানেন, আমার আম্মুকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই। এত ভালো একজন মানুষ আমার আম্মু। আমার আম্মু ক্লাস 6-এ মাসুদের সাথে চলে যাওয়ার পরেও আমার সাথে যোগাযোগ রাখছে, চুরি করে করে আমার সাথে দেখা করতে আসতো। কেউ জানতো না, শুধু আমি আর আম্মু দেখা করতাম। আমাদের রিফাত কেউ বাইরে আমি জানাইনি আম্মুর সাথে যে দেখা করি। অনেক স্বপ্ন দেখছি আম্মুর সাথে থাকবো। ইন্টারের পরে আমি বাবাকে সবসময় বলতাম আমি আমার আম্মুর কাছে চলে যাব, তোমার কাছেও থাকবো, আম্মুর কাছে থাকবো। অনেক কষ্ট করে বাবারে মানাইছি, আম্মুর সাথে 7 দিন থাকতে পারছি। আমি দিনে 7-8টা করে ওষুধ খাই, শুধু আমার কানে ওইটা বাজে, মনি মাসুদ আম্মুরে মেরে ফেলছে। এই কথাটা যখন আমার মাথার মধ্যে আসে, আমার মাথাটা তা পুরো পাগল হয়ে যায়। আপনারা ব্লগে দেখেন, মেয়েটা মনে হয় বেশি উড়ে। কতটা মানসিক চাপের মধ্যে আমি আছি। আজকে শেয়ার করছি আমার আম্মুর কি কি হয়েছে জীবনে, কি ঘটনা। আমি শুধু চাই আপনারা এটার একটা তীব্র নিন্দা জানান। এভাবে একজন মানুষকে কিভাবে মেরে ফেলে 12 সেকেন্ডে এতগুলো আঘাত করে। আমি আবারও বলি, আমার আম্মু সিঁড়ি দিয়ে উঠতেছিল, আমার আম্মু চুল চেপে ধরে কয়েকটা মারছে। আমার আম্মু বাঁচার জন্য বাড়ি এলে দরজা কলিং দিদি ভিতরে ঢুকছে, নিচে রেখে এভাবে করে মেরে ফেলছে। আর কিছু বলার নেই। সমস্ত ডকুমেন্ট আমি নিচে দিয়ে দিব কমেন্ট বক্সে, বা আমি আলাদা পোস্ট করে দিব, আপনারা একটু দেখিয়েন। এই মাসুদ বাড়ি হচ্ছে বদলকোট থাকে। বাবার নাম, মায়ের নাম, সবকিছু, আইডি এনআইডি সবকিছু আমাদের কাছে আছে। আমি সবকিছু আপনাকে দিব। ওই বেটার যদি জামিনও হয়ে যায়, আমি এই আসামিকে কোনোদিনও ছাড়বো না। দেশবাসীর কাছে আমি বলে রাখতেছি, যদি জামিনও হয়ে যায় আমি এর বাঁচতে দিব না। এই কেমনে এত সুন্দর একটা প্রাণ। আমার আম্মুর বয়স মাত্র 36 বছর। ফুলের মতো ছিল আমার আম্মু, পুরো ফুলের মতো ছিল। আমার আম্মুরে মেরে ফেলছে। আমি বিশ্বাস করতে পারি না। আগস্টের 1 তারিখে আমার আম্মুর মৃত্যুবার্ষিকী। আমি সবসময় টাকা জমাই আমার আম্মুরে গিফট করতাম। আমি এখন টাকা জমাইতেছি, মৃত্যুবার্ষিকী পালন করবো আমার আম্মুর। হ্যাঁ, আমি টাকা জমাই আমার আম্মুর মৃত্যুবার্ষিকী পালন করি এখন। এটা কেমন দেশ, কেমন দেশ, কোনো বিচার নাই, কিছু নাই।
দেশে কেন হয় না? এই দেশে টাকা কাছে কি সবাই হেরে যায় নাকি? হ্যাঁ, আমরা তো সুপ্রিম কোর্টের লয়ার ভার্সি কেস নিয়ে পারামারি করতেছি, টাকা দিলে কি ওরা কেস জামিন দিয়ে দিই ওনাকে? তারা যদি এখন কিছু টাকা খাওয়ায় জজরে, জজ তো জামিন দিয়ে দিবে। হ্যাঁ, ওই মাসুদ বের হইতো আমারেও মেরে ফেলবে, ওই মাসুদ হুমকি দিছে। মাসুদ বলে ওদিন আমারেও মেরে ফেলতো, ওই পরিকল্পনা নিয়ে আসছে আমাকে আর আমার আম্মুকে মেরে ফেলতো। ওই দিন আমার আম্মু আমারে বাঁচানোর জন্য 4 তলায় চায় নাই, আমার আম্মু 3 তলায় ঢুকছে। যখন দেখছি চুরি বাই করে আমার আম্মুরে মারে, দেখেন আমার আম্মু আমারে বাঁচানোর জন্য আমার আম্মু 3 তলায় গেছে। আমি শুধু বলি এটা সমস্ত মিডিয়া ফেস করতে আমি রাজি আছি। তখন আমাকে সমস্ত মিডিয়ার লোকরা কল দিছে, আমি ফেস করি নাই। এখন আমার মনে হয় ইট ইজ হাই টাইম আমার ফেস করা উচিত। আমি সমস্ত মিডিয়া, সমস্ত মানুষের কথার প্রশ্নের উত্তর দিব, যে যেখানে ডাকেন আমি প্রস্তুত। শুধু আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দিন, আমার আম্মুর এই ঘটনার তদন্ত করুন, বিচার করুন, যেটা সত্যি, যেটা লিগেল ওইটাই করবেন। মিথ্যা কিছু দরকার নাই। সমস্ত ভিডিও ফুটেজ আমি একটু করে আপনাদেরকে প্রোভাইড করতেছি। আর যারা যারা, আমি এটা সহ্য করতে পারি না, আমার আম্মুর ব্যাপারে কেউ একটা খারাপ কথা বলবে, তার জবান টেনে, কলিজার থেকে জবান টেনে একদম হৃৎপিণ্ড টেনে ছেড়ে নিয়ে আসবো। কিন্তু আমি তোদের মতো বিয়াদবরা গাঞ্জা খাস, এটা খাস, ওইটা খাস, বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে তোদের, বুঝছস? তোদের মতো মানুষের কারণে আজকালকার মানুষের বিচার হয় না, তোরা উল্টা দিকে টানস। তবে আমার আম্মুর হত্যাকারীর বিচার আমি এই দুনিয়ায় আল্লাহ টাল্লা করবে, এই দুনিয়ায় ওরে আমি শান্তিতে থাকতে দিব না। আমি কথা দিয়ে গেছি, আমি আমার আম্মুর মেয়ে, আমি রত্নার মেয়ে। আমার আম্মু সবসময় স্বপ্ন দেখতো আমার মেয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। আজকে আমি আপনাদের কাছে বললাম, সবসময় বলতো আমার মেয়ে সেই যোগ্যতা আছে, আমার মেয়ে একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, এই স্বপ্ন দেখতো আমার আম্মুকে নিয়ে। আমার মনে অনেক স্বপ্ন ছিল, আমার আম্মুকে একটা বাড়ি করে দিব। আমি সবসময় বলতাম আম্মু আমার টাকা হইলে তোমাকে একটা বাড়ি করে দিব। আসসালামু আলাইকুম। আসলে আমার আম্মুর হত্যা ঘটনাটা নিয়ে আপনাদের যে এরকম বিরূপ প্রতিক্রিয়া আমি দেখব, আমি কোনোদিনও আশা করিনি যে বাংলাদেশের মানুষের মস্তিষ্ক এতটা বিকৃত, এতটা জঘন্য, এতটা নরপিশাচ মাইন্ড নিয়ে তারা চলাফেরা করে। আপনারা দেখেছেন আমার আম্মু পরকিয়া করেছে, আপনারা জেনেছেন আমার আম্মু খারাপ। কিভাবে একটা মাকে নিয়ে এভাবে খারাপ কথা বলতে পারেন? আপনাদের মা বোন নাই? আমি আপনাকে লিখিত দিতে পারি, 100 জনের মধ্যে 10 জনের হইলেও ডিভোর্স হয়। আপনি আপনার বাবা মায়ের ডিভোর্স দেখেছেন, অনেকেই আছে। আপনি আপনার চাচা চাচিদের ডিভোর্স দেখেছেন। আপনার চাচা চাচি কি খারাপ হইলে কি ডিভোর্স দিয়ে দেয়? আমার বাবা আর আম্মুর মধ্যে অনেক ঘটনা আমি আপনাদের কাছে কালকে বলতে পারিনি, ডিভোর্সের আসল ঘটনা, যেহেতু এটা আমাদের অত্যন্ত পারিবারিক ঘটনা, আমি সব জানি। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে আমি অনেক কিছু বুঝি। সৃষ্টিকর্তা আমাকে ছোটবেলা থেকে এমন একটা মাইন্ড সেট করে দুনিয়াতে পাঠিয়েছে যে আমি সবকিছু ঝেলতে পারি, সবকিছু আমি নিতে পারি। ছোটবেলা থেকে আমি অনেক কিছু দেখে এসেছি আমার আব্বু আম্মুর মধ্যে পারস্পরিক সম্পর্ক। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি, আমার আম্মু যখন 14 বছর বয়স, আমার বাবার বয়স তখন 30 বছর প্লাস, তখন আমার বাবা আমার আম্মুকে বিয়ে করে। আমার বাবা আমার আম্মুকে বিয়ে করার 3.5 বছরের মাথায় আমার বাবা আমেরিকাতে চলে যায়। তাদের মধ্যে কি হয়েছে আমার জানা আছে, তারা কেন ডিভোর্স নিয়েছে তাও জানা আছে। তারা পারিবারিক ভাবে বসে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ তারা ডিভোর্স দিয়েছে একে অপরকে, ঠিক আছে? কোনো পরকিয়া না, কোনো কিছু না, ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দেওয়ার পরে আমার আম্মু ওই লোকটাকে শিক্ষিত মনে হয়েছে, ওই লোকটার সাথে জড়িয়ে গিয়ে ওই লোকটাকে বিবাহ করে। এবং পরে ওই লোকটা তো একটা প্রতারকের বাচ্চা, প্রতারক। ওই লোকের বাপ মা, এই মাসুদ, মায়ের নামটা আমার মনে আসতেছে না, আমি আপনাদেরকে সবকিছু প্রোভাইড করে দিব। সবকিছু আমি ভিডিওর কমেন্ট বক্সে আমি তার এনআইডি কার্ড, তারপরে তার মার নাম, বাবার নাম সবকিছু মেনশন করে দিব। এই মাসুদ আমার আম্মুকে বলেছে যে তার আগে কখনো বিবাহ হয়নি, কিন্তু তার একটা বউ আছে, তার একটা বাচ্চা আছে, ঠিক আছে? সে যে টাকার জন্য আমার আম্মুকে বিয়ে করেছে, আমার আম্মুকে ফুসলে ফাসলে আমার আম্মু যা গোল্ড ছিল যাবতীয়, আমার আম্মু আগেও জব করতো, আমার আম্মুর যাবতীয় গোল্ড টোল্ড সব খেয়ে সে কারখানা দিয়েছে। তারপরে আমার আম্মু টাকা পয়সা খাওয়া শেষ। আবার আমার আম্মু মারা যাওয়ার 3 মাস আগে একটা শোরুম দেয় উত্তরাতে, মাসাল্লাহ অনেক বড়ই একটা শোরুম দেয়। আমার আম্মু জমানো কিছু টাকা প্লাস আমার আম্মুর নামে আমার বাবা একটা জায়গা কিনে দিয়েছিল। আমার আম্মু আমার বাবার কাছে থাকা অবস্থায় সেই জায়গাটা বিক্রি করে যে টাকা পাই, সেটা আমি আমার নিজের হাতে আমার আম্মুকে সেই টাকাটা দিই। আমি আমার বাবাকে বলি, বাবা আমার আম্মু খুবই কষ্টে আছে, আমার আম্মুর কষ্ট হচ্ছে, আমার আম্মুকে কিছু টাকা দেন। আমার বাবা আছে। আমার বাবা যদি আমার আম্মুকে এতটাই খারাপ জানতো, তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল, আমার বাবা কোনোদিনও আমার আম্মুর নামে একটা কেসও করেনি। কারণ তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ তাদের ডিভোর্সটা হয়েছিল। আপনি দেখছেন পরকিয়া করছে আমার আম্মু? দেখছেন? তোদের কি মা বোন নাই? কিভাবে এগুলা বলস?
একজন মানুষ হত্যার বিচার চাইতেছে, ওইটার মধ্যে এসে বলতেছস মা খারাপ, যা হয়েছে ভালো হয়েছে। ইরে, একজন মানুষকে মেরে ফেলছে, তোরা এখানে কি নাটক করতে আসছস? তোদের মতো বিয়াদবের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। তোদের মতো বিয়াদবরা গাঞ্জা খাস, এটা খাস ওইটা খাস, বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে তোদের, বুঝছস? কিভাবে বেঁচে আছে ওইটা আমরা নিজেরা জানি। তোদের মতো মানুষের কারণে আজকালকার মানুষের বিচার হয় না, তোরা উল্টা দিকে টানস। ওইদিকে আমি যেতে চাচ্ছি না। তারপরে আমার বাবা আমার আম্মুকে 5 লাখ টাকা দেয়। আমার কথায় আমি বলেছি, আমার আম্মু মারা যাওয়ার আগস্টের 3 মাস আগে, জুনের আগে আমার বাবা আম্মুকে 5 লাখ টাকা দেয়। সাথে আমার আম্মুর জায়গা বিক্রি করা টাকা, আমার আম্মুর গোল্ড বিক্রি করা টাকা, সবকিছু টাকা ম্যানেজ করে আমার আম্মু উত্তরাতে দেওয়ান বাড়ি, নাজিম দেওয়ান বাড়ি 6 নম্বর সেক্টর, সেখানে আমার আম্মু একটা দোকান দেয়। মাসুদকে বিদেশ থাকা অবস্থায় আমার আম্মু ডিভোর্স দিয়েছে, কারণ আমার আম্মু বুঝতে পেরেছে যে এই লোকটা প্রতারক। শুধু এই লোকটা প্রতারক না, এই লোকটার মা প্রতারক, বাবা প্রতারক। এই লোকটার যে ওয়াইফ ছিল, এই ওদের বিজনেস হচ্ছে এটা, ঠিক আছে? ওরা এগুলা করে মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে এই ওয়াইফ সবসময় এই লোকটাকে সহায়তা করে। মাসুদ আলম, এই ওয়াইফ, যে ওয়াইফটা ঘরে আছে, আমি ওনার নাম নিতে চাচ্ছি না, ওনার একটা মেয়ে সন্তান আছে। আমি চাই মেয়েটার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, মেয়েটার দোষ নাই, মেয়েটার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তবে মেয়েটার মা নষ্ট, মেয়েটার মা তো থাক, আমি বললাম না, সে প্রস্টিটিউট আর কি, মানে তার স্বামীকে দিয়ে এগুলা করায়। তারপরে মানুষকে শুনেন, আমি যে বলেছি আমার আম্মুকে তাবিজ করেছে, আমার আম্মুকে তাবিজ করে পুরো মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল আমার নানার বাড়ির মানুষ। তারাও দেখতে পারতো না। আমার বাবার আলহামদুলিল্লাহ অনেক ছিল, অনেক টাকা পয়সা। আমার বাবা আমেরিকাতে কোটি কোটি টাকা ইনকাম করতো। আমার বাবার রুমমেট, ওরা আবার না আমার নানার বাড়ির, ওরা দেখতে পারতো না আমার বাবার কেসের রায় হয়েছে 7 কোটি টাকা, আমার বাবা এগুলা পেয়ে যাবে। ওরা টেকনিক করে আমার আম্মুকে ফাঁসলিয়ে ম্যানিপুলেট করে তাবিজ করে আমার আম্মুকে পুরা পাগল করে দিয়ে আমার আম্মুকে ডিভোর্সটা করাইছে, শুধুমাত্র আমার নানার বাড়ির মানুষ কিছু সহায়তায়। আমার বাবার রুমমেট, আমি ওনাদের নাম নিতে চাচ্ছি না, রুমমেট, ওরা আমার বাবাকে সহ্য করতে না পেরে এই কাজটা ঘটাইছে, ঠিক আছে? আমার বাবা আর আমার আম্মুর মধ্যে অনেক পারস্পরিক সমস্যার কারণে, আমি তো দেখে আসছি, আমার থেকে বেশি জানেন। কিভাবে বলতে পারেন? আপনারা বলতেছেন যা হয়েছে ভালো হয়েছে, তাই যা হয়েছে ভালো হয়েছে। আচ্ছা, আমি আপনাদের কাছে গতকাল বিচার চাইলাম যে আমাকে একটু সাহায্য করেন। আমি 1 বছর থেকে এটা নিয়ে টানাটানি করতেছি। আমার আম্মুর হত্যাকারীর কোনো কিছুই হচ্ছে না, কোনো জামিন চেয়ে বসছে। তারা কি বলে জানেন? আমার প্রতিপক্ষের লয়ার, তারা বলে আমাদের আসামি অসহায়, মানে তার টাকা পয়সা নাই, সে কেস লড়তে পারবে না, তাকে জামিন দিয়ে দেন। তাই মানুষ মেরে ফেলছে, আবার জামিন। আমার আর আমার ভাইটার দিকে একটু তাকান। কান্না করতে করতে আমার এই 2 চোখ, আমার চোখের পাওয়ার -0.5 আমি দূরের কিছু দেখি না, আমি কান্না করতে করতে। আপনারা জানেন আমার আম্মু মারা যাওয়ার 2 দিন পরে আমার এই 2টা হাত এভাবে হয়ে গেছে, এই হাতটা এভাবে হয়ে গেছে, আমার ঘাড়ে এভাবে হয়ে গেছে, আমি আর মাথা নাড়াইতে পারি না, আমার হাত পা বাঁকা হয়ে গেছে। টানা 6 মাস আমি নার্ভের ওষুধ এখনো খাই, আমার প্রত্যেকটা নার্ভের রক্ত চলাচল করে না। আমি ঢাকা মেডিকেলে মানসিক ট্রিটমেন্ট করাইছি, সাইকোলজিস্ট দেখাইছি, আমি মানসিক রোগীর ওষুধ খাচ্ছি, এভাবে বেঁচে আছি। থাক, আমি কষ্ট সহ্য করতে পারবো, তবে আমার আম্মুর হত্যাকারীর বিচার আমি এই দুনিয়ায় আল্লাহ টাল্লা করবে, এই দুনিয়ায় ওরে আমি শান্তিতে থাকতে দিব না। আমি কথা দিয়ে গেছি, আমি আমার আম্মুর মেয়ে, আমি রত্নার মেয়ে। আপনাদেরকে আমি কিছু ডকুমেন্টস দেখাচ্ছি। এই হচ্ছে আমার বাবা আমেরিকা থেকে যখন আসছে, টিকিট কেটে আসছে, প্লেনের টিকিট। অনেকে আমার বাবাকে নিয়েও ভুলভাল বলতেছে, দেখিয়ে দিলাম। এই মাসুদে আগেও একটা মার্ডার করছে, মার্ডার করে আমার আম্মুকে ম্যানিপুলেট করে সে বিদেশ চলে যায়। সে এই যে এই মার্ডার কেসের 9 নম্বর আসামি, সে এই যে এই মার্ডার কেসটা 9 নম্বর আসামি। আমি সমস্ত ডকুমেন্ট আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। তারপরে এই যে দেখুন, সেনাবাহিনীর ক্যাম্পে আমার আম্মু মাসুদকে নিয়ে মামলা করেছে। বাংলাদেশের উপর কি আল্লাহর গজব পড়ছে? আল্লাহর গজবের বাংলাদেশ এটা। আমার আম্মু কষ্ট সহ্য করতে না পেরে মাসুদ আম্মুকে ডিস্টার্ব করতেছে। আমার আম্মু সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে মাসুদের নামে জিডি করে আসে। সেনাবাহিনীরা কি একটু পদক্ষেপ নিতে পারে নাই এই ব্যাপারে? একটু পদক্ষেপ নিতে পারেনি? তারা যদি আজকে এটার বিচার করত, তাহলে আমার আম্মু খুন হইতো না। এটা কি সোনার বাংলাদেশ? আমি বাংলাদেশকে নিয়ে কিছু বলবো না, শুধু চাই আমার বিচারটা হোক। আর যদি বিচার না হইছে, আমি বিচার করাইয়ে ছাড়বো, আমি কথা দিচ্ছি। আমি থামাথামির মেয়ে না, বিচার আমি করাইয়ে ছাড়বো আমার আম্মুর। আমার আম্মু সেনাবাহিনী ক্যাম্পে, আমি আপনাদেরকে ডকুমেন্টগুলো দিয়ে দিব, আপনারা আমার কমেন্ট বক্সটা একটু চেক করবেন। সেনাবাহিনী ক্যাম্পে আমার আম্মু গিয়ে তাদের পায়ে পড়ে, মাসুদের হাত থেকে আমাকে বাঁচান। তারা বলে আচ্ছা ঠিক আছে। তারা
ফাইলটা, এফআইআরটা তারা কেন থানায় পাঠালো না? আমার আম্মু তো তাদের কাছে বিচার চাইছে, 4 মাস আগে সেনাবাহিনী ক্যাম্পে কমপ্লেন করছে, তারপরে আমার আম্মুরে মাসুদ মেরে ফেলছে। আর যারা যারা, আমি এটা সহ্য করতে পারি না, আমার আম্মুর ব্যাপারে কেউ একটা খারাপ কথা বলবে, তার জবান টেনে, কলিজার থেকে জবান টেনে, একদম হৃৎপিণ্ড টেনে ছেড়ে নিয়ে আসবো কিন্তু আমি। আমার আম্মুকে নিয়ে একটাও খারাপ কথা বলবেন না। আমার আম্মু এমন একজন মানুষ, পৃথিবীতে যদি ভালো মায়ের কোনো সার্টিফিকেট দেওয়া লাগে, আমি সেই সার্টিফিকেটটা আমার মাকে দিব। আমার আম্মু এত কষ্ট করছে আমার আর আমার ভাইয়ের জন্য, আমাদের দেখা। ঠিক আছে, আমার আম্মু আমার বাবার সাথে ডিভোর্স হয়ে আলাদা চলে গেছে, আমার আম্মু প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা ন্যানোমিটার সময় ওই সময় আমার খবর রাখতো আমার আম্মু। এমন মা সবাই ডিজার্ভ করে। আমি কেন এত সুন্দরভাবে বড় হয়েছি, আমার কত ট্যালেন্ট। আমি একজন টিচার, আমি একজন সিঙ্গার, আমি একজন রাইটার, আমি একজন মোটিভেশনাল স্পিকার, আমি একজন ডান্সার, আমি একজন ওরেটর, আমি একজন কবি। আমি সবকিছু আমার আম্মু আমাকে শিখিয়ে গেছে। আমি কাব স্কাউট করেছি, এমন কিছু নেই আমার আম্মু আমাকে শিক্ষা দিয়ে যে যায়নি। এই যে আমি কথা বলতে পারছি, আপনারা কিভাবে বলেন, এত সুন্দর করে কথা বলেন, সবকিছু আমার আম্মু আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখিয়ে গেছে। আপনারা জানেন আমার আম্মুর মাইন্ডসেট কি ছিল? আমার আম্মু সবসময় স্বপ্ন দেখতো আমার মেয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। আজকে আমি আপনাদের কাছে বললাম, সবসময় বলতো আমার মেয়ে, সে যোগ্যতা আছে, আমার মেয়ে একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, এই স্বপ্ন দেখতো আমার আম্মুকে নিয়ে। আমার মনে অনেক স্বপ্ন ছিল, আমার আম্মুকে একটা বাড়ি করে দিব। আমি সবসময় বলতাম, আম্মু আমার টাকা হইলে তোমাকে একটা বাড়ি করে দিব। আমি কেন ব্লগিং জগতে আসা আপনাদের কাছে আজকে শেয়ার করি, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, যেহেতু আমার আম্মুর এত বড় একটা কেস, আমার এই মাইন্ডসেট ছিল একদিন আমি ফেসবুকে গ্রো করব এবং আমার নিজের অ্যাকাউন্ট থেকে আমি আমার আম্মুকে নিয়ে এই পোস্টটা করবো। আজকে সময়, ইট ইজ হাই টাইম আমি পোস্ট করার। আমার পেজে 20,000, আমি এতদিন টোটালি পুরো সাইলেন্ট ছিলাম, আমি কিচ্ছু বলিনি আমার আম্মুকে নিয়ে। আজকে আমার পেজে 20,000 ফলোয়ার হওয়ার পরে আমার মনে হচ্ছে ইট ইজ হাই টাইম, আমার এখনই বলা দরকার। আমি এতদিন এই সময়টা অপেক্ষায় ছিলাম, কখন আমার কন্টেন্ট ভাইরাল হবে, কখন আমাকে মানুষ চিনবে, তখন গিয়ে আমি এই কথাটা বলবো। আমার আম্মুর বিচার চাইবো, বিচার আমি করাইয়ে ছাড়বো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বিচার আমি করাইয়ে ছাড়বো। শুধু আমার বিনীত নিবেদন, এই যে একা পারছি না, আসলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় জানেন। হঠাৎ করে রাতের 3টা-4টা বাজে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে শুধু কানে আম্মু মাসুদ আমাকে মেরে ফেলছে, আমাকে মনি ছাড়া কথা বলতো না, মাসুদ আমাকে মেরে ফেলছে, শুধু ওইটা ঘটনা কানের মধ্যে বাজে। তারপরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই থাকি আর কি, ঘুম তো আসে না। 1 বছর থেকে টানা অন্য কোনো মেয়ে হইলে হয়তো সুইসাইড করে মারা যেত, কারণ আমার আম্মুকে প্রকাশ্যে মৃত্যু দেখেছি তো অনেক কষ্ট সহ্য করেছি ছোটবেলা থেকে। থাক, সেসব বলতে চাই না, আমি অনেক স্ট্রং, অনেক স্ট্রং। আমি আজীবন স্ট্রং থেকে যাব। আমার আম্মুর জন্য কিছু আমার করতেই হবে, আমি আমার আম্মুর জন্য বাঁচবো। আমাকে যদি বলা হয় তুমি দুনিয়াতে সব থেকে বেশি কাকে ভালোবাসো, এখন আমার হাজবেন্ড আছে, বাবা আছে, ভাই আছে, আম্মু মারা গেছে, আমি বলবো আমার আম্মু। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বলে যাব আমার আম্মু। আমার আম্মু এত কিছু আমার জন্য করে গেছে, এত ইন্সপায়ার করতো আমাকে আমার আম্মু। আমার আম্মু ছিল আমার লাইফের টিচার, মোটিভেশনাল স্পিকার। আমি বলতাম আম্মু আমার মন খারাপ, হঠাৎ করে আমার আম্মু কিছু একটা বলে ফেলতো, আমার মন ভালো হয়ে যেত। আমি দিনে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমার আম্মুর সাথে থাকতাম। ঘুমাইলেও আমার আম্মু শুধু মেসেজ দিত, মনি ঠিক আছো নি, ঠিক আছো নি, তুমি ঠিক আছো নি, খাইছো নি। সেই মারে মেরে ফেলছে, আর সেই মায়ের বিচার আমি করবো না? আমি মারা যাই, আমি যা হোক। অনেকে আমার বলতেছে তোমার সিকিউরিটি দরকার, সিকিউরিটি ইনশাল্লাহ আমার বাবা প্রোভাইড করতেছে। আমার বাবা এমন একজন ভালো মানুষ, আমার আম্মুকে 17 বছর আমার বাবা দেখে নাই, আমার বাবা সেই আম্মুর জন্য লড়ালড়ি করতেছে। আমার বাবার সমস্ত টাকা পয়সা চালাই যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা চলে যাইতেছে, লক্ষ লক্ষ কোটিতে পৌঁছাবে কয়েকদিন পরে। আমার বাবা সব টাকা প্রোভাইড করতেছে। তো আমি শুধু এটাই চাই আপনাদের কাছে, আপনারা যথাসম্ভব আমার এই পোস্টটা শেয়ার করুন, শেয়ার করে একজন মায়ের পাশে দাঁড়ান। আপনারা আসলে আমার আম্মুকে নিয়ে খারাপ কথা বলবেন, আপনাদেরও মা আছে, ইসলামী আছে, মা পতিতা হোক, মা 10টা বিয়ে হোক, মা হিন্দু হোক, মা তো মাই, মার ঋণ শোধ করতে পারবা? একজন মাকে নিয়ে খারাপ কথা বলতেছেন, আপনাদের অনেকে ভালো কথা লিখতেছেন, আবার কিছু মানুষ আছেন যে বিকৃত নরপিশাচ মাইন্ডের, মাসুদের মাইন্ডের খুন করছে, যে আপনারাও করবেন খুন ভবিষ্যতে, এই আপনাদের মতো মানুষই করে। এসব মানুষ যখন লেখেন তোমার মা খারাপ, হঠাৎ করে মনটা ভেঙে যায়, বল থাক আর বলবো না। তবে আবার সাহস পাই, কিছু কিছু মানুষ ভালো কমেন্ট করে আম্মুকে নিয়ে, আবার সাহস পাই, বলি থাক আবার বলবো। আপনারা আমার পোস্টগুলো শেয়ার করেন, আমাকে একটু ন্যায় বিচার পাইতে সাহায্য করেন। আমি আর পারছি না, আসলে আর পারছি না। তারা জামিন চেয়ে বসছে, তারা, আমার কিছু বলার নেই।
আপনারা আমাকে একটু সাহায্য করুন। যত সাংবাদিক ফেস করা লাগে, আমি ভিডিওর কমেন্ট বক্সে একটা নাম্বার দিয়ে দিব। আসলে সবার মেসেজে রিপ্লাই দেওয়ার সময় পাচ্ছি না। আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি সাংবাদিক সম্মেলন করবো। আমার বাবা লোক ঠিক করছে, সাংবাদিক আসবে একটু পরে, কালকেও সাংবাদিক আসবে। আমি সবকিছু ফেস করব। প্রকাশ্যে হত্যা করা হয়েছে বাড়িওয়ালির সামনে। উনি অসুস্থ ছিল বিধায় উনি ধরতে পারেনি, ছোট একটা বাচ্চাও দেখেছে। এত সাক্ষী থাকা অবস্থায় হত্যাকারীর বিচার হচ্ছে না এই সোনার বাংলাদেশে। এই বাংলাদেশে কারো সিকিউরিটি নেই। আমি শুধু এটাই বলবো, আমার মতো শায়রি যাতে আর কেউ না হয় শিকার। আমি অনেক কষ্টে বেঁচে আছি, অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। ভালো থাকবেন আপনারা আমার পোস্টটা শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে নিয়ে নিউজ করতে থাকেন, আমার আম্মুকে নিয়ে নিউজ করতে